আর বর্ষবরণের রাতেই দোকানে তাণ্ডব, খাবারের দোকানে মারধর করা হয়, ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনা নিউ টাউনের জিএলএফ 2 এর কাছে দোকানে দেখুন কিভাবে হামলা করা হয়েছে, ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। গভীর রাতে খাবারের দোকানে চড়াও। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নিউ টাউনের ডিএলএফ 2 কাছে দোকানে আচমকায় হামলা, মারধর, ভাঙচুর। বর্ষবরণের রাতে দোকানে এভাবেই তাণ্ডব চলে। কিন্তু কি কারণে এই তাণ্ডব, কি কারণে মারধর, ভাঙচুর? প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনুপ, কাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং কি কারণে এই হামলা, কি জানা যাচ্ছে? দেখো, নিউটন যে বর্ষবরণের রাতে সেখানে কিন্তু খাবারের দোকানে ঢুকে কিন্তু মারধর এবং তাণ্ডবের যে ছবি একেবারে প্রকাশ, এবং এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কারণ বর্ষবরণের রাতে, গভীর রাতে কয়েকজন যুবক তারা এই দোকানে যায় এবং বলে একটু খাবারের দাবি করে, কিন্তু দোকানদার জানা যে সে দোকানে সেরকম খাবার নেই। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেধড়ক ভাবে মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু মারধর নয়, পরবর্তী ক্ষেত্রে দোকানে বন্ধু রীতিমতো ভাঙচুর চালানো হয়। সেই তাণ্ডবের ছবি ইতিমধ্যেই প্রকাশ হচ্ছে। সেই ঘটনার খবর পেয়ে যখন টেকনোলজি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশের পক্ষ থেকে তারা রাতে আসলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে চিহ্নিতকরণের কাজ চলছে, এই ঘটনায় গ্রেপ্তার হবে এমনটা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। বেশ, বাড়ির জন্য খাবার নিতে এসেছিলাম, এসে দেখি দোকানদার গুটিয়ে দিয়েছে দোকান। 3-4টে ছেলে ছিল, বললো ডিম তরকা ওদের করে দিতে হবে। দোকানদার বলছে আমি দোকান গুটিয়ে দিয়েছি, এখন ভেজ তরকা দিতে পারবো, তাও ওই ভাটিতে গরম করে। এবং করতে করতে এবার বলছে তাই দোকান খুলে রেখেছিস কেন, কোন সাহসে খুলে রেখেছিস, বন্ধ কর বলে ওই দোকানদারে ধাক্কা মেরেছে। আমি বলছি দাদা মারছো কেন, বলেছি বলে আমাকে এবার ধরে ফেলে দিয়েছে। তোমার কোথায় কোথায় লেগেছে? এই জায়গাটায় কেউ ঘুষি মেরেছে, এইটুকু জানি। আর মাথায় যখন মেরেছে আমার তখন আমি আর বুঝতে পারিনি কে হয়েছে। আমি তো রাত্রে এসব ঘটেছে আমি কিছুই জানি না। তো আমাকে সকাল 11টা সাড়ে 11টা নাগাদ ফোন করে, আমি এসে দেখছি দোকানের অবস্থা খুবই খারাপ, ভাঙচুর করেছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করাতে কে ভেঙেছে কি বৃত্তান্ত, তো ওরা আমাকে বললো যে কালোর ছেলেপিলেরা ভাঙচুর করেছে। আমি কথা বলতে রীতিমতো আমাকেও ধমকি দিচ্ছে। ও হচ্ছে আমার দোকান ভাড়া নিয়ে রেখেছে, ওকেও মেরে ইনজুরি করে দিয়েছে, এখানে পুরো এখনো বোঝা যাচ্ছে। আর ওকে সেভ করার জন্য যে ছেলেটা এসছে সেই পাড়ার জামাই, সে শুধু জাস্ট ওকে বলেছে ভাই তোমরা মারছো কেন, ওই কথা বলাতে তাকেও মারধর করেছে, তারও 2-3 জায়গা ফ্র্যাকচার করে দিয়েছে। আর নজর রাখবো এই মুহূর্তে রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের তৃণমূল যুবনেতাকে খুন, পিকনিক স্পটে যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার। রায়গঞ্জের মোহনবাটিতে নবেন্দু ঘোষের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য। বর্ষবরণের রাতের এই ঘটনা। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে এবং কোনো আইনি পদক্ষেপ? দেখো প্রিয়াঙ্কা, বর্ষবরণ রাতে তৃণমূলের যুব নেতা খুন নবেন্দু ঘোষ সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং বাড়ির পাশে মোহনবাটি বাজার এলাকায় সেখানে তারা পিকনিক করছিল। সেই সময় এবং দলের কোনো কর্মী ছিল না, কিন্তু তার ঘনিষ্ঠদেরকে নিয়েই কিন্তু তারা পিকনিক করছিল। হঠাৎ 12:05 তাকে তার বুকে গুলি লাগে, তারপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে এবং রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিশেষ পুলিশ বাহিনী পৌঁছায় এবং দুজনকে রাতে কিন্তু গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে পিন্টু সাহা, বয়স 30, এবং শুভম পাল। এই দুজনের বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায় এবং তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং তাদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি হয়েছে, সেটা কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তারা ঘনিষ্ঠ ছিল এবং পুলিশ এর সঙ্গে আরো কতজন ছিল, সমস্ত টোটাল 9 জন মিলে ওখানে পিকনিক করছিল। এর সঙ্গে আরো কারা কারা ছিল পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। তবে এই যে তৃণমূল যুব নেতা রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানি না। যারা ছিল তাদেরকেও আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, বলবো যে না।
এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে, সে বিষয়ে আর কি ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওই জন্য ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে, কে বলছে আমরা এখান থেকে আসলাম, দাদা তো গেল, দেখলাম। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে। ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন, সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে আমরা পারছি না। তবে পুলিশের প্রতি ভরসা আছে, পুলিশ এটাই নিশ্চয়ই সঠিক তদন্ত করে বের করবে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো কোন্দলও নেই, আমরা সবাই এক। ভারতের ভোটার বাংলাদেশি, মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক, ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড রাধাকৃষ্ণ বাড়ুইয়ের। এবং এই জায়গা থেকে প্রশ্ন সামনে আসে যে কিভাবে ভারতের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড রাধাকৃষ্ণ বাড়ুই তিনি বানাতে পারলেন। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, এই ব্যক্তি অর্থাৎ রাধাকৃষ্ণ বাড়ুই তিনি কতদিন আগে ভারতে এসেছেন এবং কিভাবে সম্ভব হলো ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড তৈরি করা? দেখো, উনি 2021 সালের 12 ডিসেম্বর মেডিকেল ভিসা নিয়ে কল্যাণী এমসে ডাক্তার দেখাবার নাম করে তিনি এখানে আসেন এবং তিনি বেশ কিছুদিন এখানে থেকে যান। তখনই কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের নাম তুলে নেন। 2025 সালে ভোটার কার্ডে তার নামও এসে যায়। ফলে এই নিয়ে কিন্তু এলাকা কল্পনা সরকার বলে একজন আছেন, তার আত্মীয়, তার হাত দিয়ে এরকম ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু কল্পনা সরকারকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন না, আমি কিছু করিনি, অন্য একজনকে বিয়ে করেছে, আমার শুধু তার জমা দিয়েছি। কি করে সেখানে তার সই এলো, কি করে বিএলওর কাছে জমা গেল, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এই বারুই এখানে এসে সরকার হয়ে গেল। বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, তার টাইটেল রয়েছে বারুই, রাধাকান্ত বারুই, সখী বারুই, এখানে দুজনই সরকার হয়ে গেল। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশ থাকে। এক মেয়ে এখানে এসে নৈহাটিতে স্টেট জেনারেল হসপিটাল থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট বের করে ফেলেছে। এই একটা অসাধু চক্র কিন্তু চলছে। বিএলওর কাছে আবার ফর্মটি ফেরত এসছে এবং ফর্মটি রিভিউর জন্য তাকে পাঠানো হয়েছে এবং তিনি হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তারা বাংলাদেশে রয়েছেন, ফলে তিনি করে দিচ্ছেন কাজটা। তিনি আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি, হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে। কারোর ভোটে নাম তুলে দিয়েছিলেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বাড়ুই ছিল, এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে। হ্যাঁ, আধার হ্যাঁ। কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না। এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ, তুলেছি আমি, যেহেতু আমার মামা হয়। এক মেয়ে এইখানে বিয়ে দিছে, আর 2 মেয়ে আর 1 ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে সব।